সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ। তো আজকেও আমাদের টপিক ইয়ার কারেকশন। তো তার আগে একটা কথা বলে রাখি যে তোমাদের জন্য ক্লাস আনতে আমার খুবই ভালো লাগে। তো ইট ইজ অলসো ইয়োর রেসপন্সিবিলিটি টু মেক মি ফিল গুড, যাতে আমি আরও ক্লাস আনি। তো সেটা তোমাদের দায়িত্ব। তো চলো লেটস স্টার্ট টুডেস ক্লাস। তো ফার্স্ট এক্সাম্পল কী আছে দেখো, 144 কী বলছে, দ্য রিজন ফর মাই অ্যাবসেন্স ইজ ডিউ টু ইল হেলথ। দেখো দ্য রিজন ডিউ টু মিনিং সেম, দ্য রিজন, বিকজ, ডিউ টু, দেয়ারফোর, এদের মিনিং সবসময় সেম, একই রকম মিনিং। তাহলে একই রকম মিনিংয়ের ওয়ার্ড একই সেন্টেন্সে বসবে না। তাহলে একই রকম মিনিংয়ের ওয়ার্ড দুটো পরপর একই সেন্টেন্সে বসবে না। তো কি বলছে, দ্য রিজন ফর মাই অ্যাবসেন্স বলছে কারণ, আমার যে অনুপস্থিতির কারণ, ইজ ডিউ টু মানেও কারণে, আর রিজন মানেও কারণে। তাহলে বললাম কি, দুটো সেম মিনিংয়ের ওয়ার্ড একই সেন্টেন্সে বসবে না। তাহলে দ্য রিজন ফর মাই অ্যাবসেন্স ইজ ইল হেলথ, ডিউ টু, পরে ডিউ টুটা উঠে যাবে। তাহলে কী হবে আরেকবার দেখে নাও, দ্য রিজন ফর মাই অ্যাবসেন্স ইজ ইল হেলথ, ডিউ টু উঠে যাবে। এবার যাবো নেক্সট। তাহলে কী বললাম, কী আছে, দ্য রিজন, ডিউ টু, দেয়ারফোর, বিকজ, এগুলো সেম মিনিং। তাহলে এরা একই সেন্টেন্সে দুটো বসবে না। তাহলে দ্য রিজন ফর মাই অ্যাবসেন্স ইজ ইল হেলথ। এবার যাবো নেক্সট, 145 কী বলছে, আই বট 2 স্লিপার্স। ঠিক আছে, আই বট 2 স্লিপার্স। দেখো কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর আগে সবসময় এ পেয়ার বসে, এ পেয়ার। যেমন কি আছে, যেমন সক্স, তার আগে আমরা বলি কি, এ পেয়ার অফ সক্স। শুজের ক্ষেত্রে বলবো এ পেয়ার অফ শুজ। স্পেকট্যাকল, এ পেয়ার অফ স্পেকট্যাকলস। বাইনোকুলার্স, এ পেয়ার অফ বাইনোকুলার্স। ট্রাউজার, এ পেয়ার অফ ট্রাউজার্স। তো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো সবসময় জোড়া হিসেবে বসে, সেই জোড়াটা একটাই বোঝায়, মানে দুটো মিলে একটাকে বোঝায়। এ পেয়ার অফ স্পেকট্যাকলস মানে কি, চশমার দুটো কাজ, সেই জন্য দুটো মিলে আমরা একটাকে বোঝাবো, এ পেয়ার অফ স্পেকট্যাকলস। শুজ, দেখো একটা জুতো আমরা পরতে পারি না, তাহলে পরতে গেলে দুটোই লাগবে, কিন্তু জুতো তো দুটো, সেই কারণে এ পেয়ার অফ শুজ আমরা বলি, কিন্তু পুরো ব্যাপারটা একটাই। ঠিক আছে, তো সেরকম স্লিপার্স মানে হচ্ছে চপ্পল। তাহলে চপ্পল আমরা একটা পরতে পারবো না, আমাদেরকে দুটো লাগবে পরতে হলে। সেক্ষেত্রে যেহেতু দুটো একসঙ্গে থাকে, এ পেয়ার অফ স্লিপার্স বলবো। ঠিক আছে, তাহলে এখানে অপশন সিতে 2 উঠে গিয়ে এ পেয়ার অফ হবে, এ পেয়ার অফ স্লিপার্স। ঠিক আছে, তাহলে অপশন সিতে ভুল আছে। এবার যাবো 146, কি বলছে দেখো, বলছে ইউ আর এ ভেরি লাভেবল পার্সন বাট আই এম নট লাভিং ইউ। ইউ আর এ ভেরি লাভেবল পার্সন, তুমি খুবই ভালো মানুষ, বাট আই এম নট লাভিং ইউ, মানে বলতে চাইছে আমি তোমাকে ভালোবাসি না। ঠিক আছে, তো দেখো কিছু কিছু ইংলিশে ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো কখনো ভার্ব হিসেবে বসলে তাদের আইএনজি ফর্ম হয় না। কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো যখন ভার্ব হিসেবে বসে বাক্যে, তখন তাদের প্রোগ্রেসিভ ফর্ম হয় না। প্রোগ্রেসিভ ফর্ম মানে কি, আইএনজি ফর্মে হয় না। যেমন ধরো কি আছে, হিয়ার, নো, আন্ডারস্ট্যান্ড, বিলিভ, আর কি আছে, ইন্সপায়ার, অ্যাডমায়ার, অ্যাডোর, এদের সাথে কখনোই আইএনজি ফর্ম হয় না। কি আছে, কমন কিছু কিছু ওয়ার্ড আছে, নো আছে, হিয়ার আছে, ইন্সপায়ার আছে, বিলিভ আছে, আন্ডারস্ট্যান্ড আছে, এদের সাথে কখনোই, এরা বাক্যে ভার্ব হিসেবে বসলে এদের সাথে আইএনজি ফর্ম বসবে না, মানে প্রোগ্রেসিভ ফর্মে হবে না। তাহলে এখানে কি বলেছে, ইউ আর ভেরি লাভেবল পার্সন, তুমি খুবই ভালো মানুষ, বাট আই ডু নট লাভ ইউ বললাম। তাহলে লাভের সাথে আইএনজি হবে না যখন লাভ বাক্যে ভার্ব হিসেবে ইউজ হবে। তাহলে কি হবে, সিম্পল যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমরা সিম্পল প্রেজেন্টের নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট ইউজ করি। যেহেতু আই আছে, আইয়ের পরে ডাজ নট হবে না, আই ডু নট হবে। তাহলে ইউ আর এ ভেরি লাভেবল পার্সন বাট আই ডু নট লাভ ইউ, আইএনজি উঠে যাবে। তাহলে কি উঠবে, অ্যাম নট লাভিং উঠে গিয়ে ডু নট লাভ হবে, ডু নট লাভ ইউ। এবার যাবো নেক্সট। হ্যাঁ, 147 কি বলছে দেখো, বলছে বিং আ হলিডে উই ওয়েন্ট আউট ফর এ পিকনিক। বলছে একটা ছুটির দিন হওয়ার কারণে আমরা পিকনিকে গেছিলাম। ঠিক আছে, বিং আ হলিডে উই ওয়েন্ট আউট ফর এ পিকনিক, আমরা একটা পিকনিকের জন্য গেছিলাম। দেখো তাহলে এখানে এটা সিম্পল সেন্টেন্স, কিন্তু এটা সিম্পল সেন্টেন্স করেছে। তো সিম্পল সেন্টেন্সের একটা নিয়ম আছে, সেটা কি, পার্টিসিপল দিয়ে সিম্পল বলে। সেটার নিয়মটা কি, ভেরি ইজি, দুটো সেন্টেন্স থাকবে, সেই দুটো সেন্টেন্সকে আমাদেরকে একটাই পরিণত করতে হবে। সেই দুটো সেন্টেন্সের মধ্যে একটা কাজ আগে হবে, একটা কাজ পরে হবে। তো এখানে যে বাক্যটা ছিল দেখো, এখানে মেন বাক্যটা কোন টেন্সে আছে, উই ওয়েন্ট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, মানে বাক্যটা পাস্ট টেন্সে আছে। তাই তো, তাহলে দুটো বাক্য ছিল, কি ছিল, ইট ওয়াজ আ হলিডে, এটা ছিল একটা ছুটির দিন, উই ওয়েন্ট আউট ফর আ পিকনিক, আমরা পিকনিকে গেছিলাম। তো পার্টিসিপল দিয়ে সিম্পল করার নিয়মটা কি, যে কাজটা দুটো বাক্যের মধ্যে যে কাজটা আগে হয়েছে, তাহলে ইট ওয়াজ আ হলিডে, ছুটির দিনটা আগে ছিল, সেই কারণেই আমরা বেড়াতে গেছিলাম বাইরে। ঠিক আছে,
বা পিকনিকে গেছিলাম, তাহলে ইট ওয়াজ এ হলিডে, তাহলে দুটো বাক্যের মধ্যে যে কাজটা আগে হবে তার ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে পুরো বাক্যটা লিখে দেব। এবার আরেকটা জিনিস খেয়াল করা, সেটা হচ্ছে যদি দুটো বাক্যের সাবজেক্ট সেম হয় তাহলে মাঝে মানে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট রাখলেই হবে, কিন্তু যদি দুটো বাক্যের সাবজেক্ট আলাদা হয় তাহলে প্রথম এবং দ্বিতীয় দুটো বাক্যের সাবজেক্টই আমাকে দিতে হবে। তাহলে এখানে কি বলেছে দেখো, মনে করো দুটো বাক্য বলি, আই স এ টাইগার, আমি একটা বাঘ দেখেছিলাম, আই র্যান অ্যাওয়ে। তাহলে দুটো বাক্যের সাবজেক্ট কিন্তু সেম, আগে বাঘ দেখেছিলাম তারপর পালিয়ে গেছিলাম, তাহলে আই স এ স্নেক, আই র্যান অ্যাওয়ে। তাহলে কোন কাজটা আগে হয়েছে, আগে বাঘ দেখাটা হয়েছে, তাহলে কি হবে স ভার্ব, আই স এ টাইগার। তাহলে সর ফার্স্ট ফর্ম কি সি, সির সাথে আইএনজি করব, সিং এ টাইগার, আই র্যান অ্যাওয়ে। প্রথম সাবজেক্টটা কিন্তু দেবো না এখানে, যেহেতু দুটো বাক্যের সাবজেক্ট সেম। এবার দুটো বাক্যের সাবজেক্ট যদি আলাদা হয় তাহলে দুটো সাবজেক্টকেই রাখতে হবে। কখন, যেমন ধরো এই বাক্যটাকে যদি আমরা ধরি, ইট ওয়াজ এ রেইনি ডে বা ইট ওয়াজ এ হলিডে, উই ওয়েন্ট আউট ফর আ পিকনিক। তাহলে ইট ওয়াজ, তাহলে এখানে এই কাজটা আগে হয়েছে, ওয়াজ এর ফার্স্ট ফর্ম কি, আমি যার ওয়াজ এর ফার্স্ট ফর্ম আমরা জানি কি বি, তাহলে বির সাথে আইএনজি দেবো, বিং এ হলিডে উই ওয়েন্ট আউট ফর এ পিকনিক। এবার যেটা বোঝা সেটা কিন্তু প্রথম বাক্যের সাবজেক্ট ইট, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট উই, দুটো বাক্যের সাবজেক্ট আলাদা, সেই কারণে প্রথম বাক্যের সাবজেক্টটাও আমাদেরকে রাখতে হবে। ইট বিং এ হলিডে উই ওয়েন্ট আউট ফর আ পিকনিক। তাহলে এখানে ভুল আছে প্রথমটাতেই, তাহলে বিং এর আগে একটা ইট যোগ হবে কারণ দুটো বাক্যের সাবজেক্ট আলাদা। তাহলে ইট বিং এ হলিডে উই ওয়েন্ট আউট ফর আ পিকনিক, ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট, কি বলছে দেখো, ইফ ইউ টার্ন দ্য কর্নার ইউ উইল ফাউন্ড এ হাউস বিল্ট অফ স্টোন। বলছে যদি তুমি সেই দিকে ঘোরো, যদি তুমি ওই কর্নারটাতে ঘোরো, ইউ উইল ফাইন্ড, তুমি খুঁজে পাবে হাউস, একটা বাড়ি, বিল্ট অফ স্টোন, যেটা পাথর দিয়ে তৈরি। ভেরি ক্লিয়ার। দেখো তাহলে কি বলেছে দেখো, আমরা জানি কি যে কোনো মোডাল ভার্বের পরে, যে কোনো মোডাল ভার্ব কোনগুলো, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ঠিক আছে, অট টু, হ্যাজ টু, হ্যাভ টু, এদের পর অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। যে কোনো মোডাল ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। আর তিনটে কি আছে, ডু, ডাজ, ডিড, ডু ভার্ব যেগুলো, ডু, ডাজ, ডিড, এদের পরেও ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তাহলে যে কোনো ডু ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম এবং যে কোনো মোডাল ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে অলওয়েজ। তাহলে এখানে দেখো অপশন বিতে কি আছে, ইফ ইউ টার্ন দ্য কর্নার ইউ উইল ফাউন্ড আছে, খুঁজে পাবে তুমি। তাহলে উইল মোডাল ভার্ব, উইলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তাহলে ফাউন্ডের ফার্স্ট ফর্ম কি, ফাউন্ডের ফার্স্ট ফর্ম ফাইন্ড, তাহলে ইউ উইল ফাইন্ড হবে। তাহলে অপশন বিতে ফাউন্ড উঠে গিয়ে ফাইন্ড হবে, যে কোনো মোডাল ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম। এবার যাবো 149, কি বলছে দেখো, বলছে হ্যাভিং ফাউন্ড আ পিস অফ চিজ, বলছে এক টুকরো চিজ মানে পনির, তাহলে এক টুকরো পনির খুঁজে পাওয়ার পর টু ক্যাটস, দুটো বিড়াল কি করেছিল, ওয়েন টু আ ডগ, একটা কুকুরের কাছে গেছিল, টু ডিভাইড ইট, এই পনিরটাকে ভাগ করার জন্য, অ্যামাং দেম, তাদের মধ্যে। দেখো দুটো বিড়াল কিন্তু এক টুকরো পনির খুঁজে পেয়েছিল, তাহলে সেটা ভাগ করতে গেছিল কুকুরের কাছে, তাদের মধ্যে মানে কি দুজন, কিন্তু তাহলে দুজনের মধ্যে বললে আমরা বিটুইন ইউজ করি, আর দুজনের বেশি যখন হবে তখন আমরা অ্যামাং ইউজ করব। তাহলে এখানে যেহেতু দুটো বিড়াল, তাহলে অ্যামাং দেম হবে না, বিটুইন দেম হবে, ঠিক আছে। তাহলে অপশন 3-এ ভুল আছে, অপশন 3-এ অ্যামাং উঠে গিয়ে বিটুইন হবে, যেহেতু দুজন বিড়াল, ঠিক আছে। এবার যাব নেক্সট, হ্যাঁ নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে দ্য নিউ ডিশ দ্যাট আই অর্ডার্ড ইজ টেস্টিং গুড, ঠিক আছে। দ্য নিউ ডিশ, যে খাবারটা আমি অর্ডার দিয়েছিলাম, দ্যাট আই অর্ডার্ড, আমি দিয়েছিলাম, ইজ টেস্টিং গুড, সেটা টেস্টটা ভালো ছিল। দেখো এখানে কি হবে যদি আমি বুঝতে না পারি, তাহলেও আমি ইররটা ধরতে পারবো। তার কারণ কি, আমি বলেছিলাম আগের দিনের ক্লাসে যে একটা বাক্যে টেন্সের ব্যালেন্স সবসময় সেম থাকবে। প্রথম বাক্যটা শুরু হচ্ছে কি, দেখো দ্য নিউ ডিশ, নতুন ডিশটা, দ্যাট আই অর্ডার, যেটা আমি অর্ডার করেছিলাম। তাহলে অর্ডারের সঙ্গে দেখো ইডি আছে, ইডি মানে সিম্পল পাস্ট, তাহলে বাক্যটা পাস্ট টেন্সে যখন শুরু হচ্ছে পুরো বাক্যটা পাস্ট টেন্সেই থাকবে। কিন্তু ভেতরে দেখো 3 নম্বর যে অপশন আছে সেই অপশনে ইজ টেস্টিং আছে, তাহলে ইজ নিশ্চয়ই পাস্ট টেন্স না, ইজ প্রেজেন্ট টেন্স, তাহলে ভুল আছে, তাহলে টেন্সে ভুল আছে, তার মানে অপশন 3-এই হবে সঠিক উত্তর, অপশন 3-এ ভুল আছে। এবার ব্যাপারটা হচ্ছে সেটা ইজ টেস্টিং হবে কি হবে না, ভেরি ইম্পর্টেন্ট। দেখো শুধুমাত্র টেস্টের সাথে আইএনজি তখনই হবে যখন কোনো একটা জিনিসের, কোনো একটা ডিশের, কোনো একটা খাবারের আমি ফ্লেভারটা টেস্ট করছি, সেই সময় শুধুমাত্র টেস্টের সাথে আইএনজি হবে। যেমন ধরো এক্সাম্পল আই এম টেস্টিং দ্য ফ্লেভার অফ দিস ডিশ, আমি এই ডিশটার ফ্লেভার টেস্ট করছি, সেই ক্ষেত্রে শুধুমাত্র টেস্টের সাথে আইএনজি হবে। আর বাকি ক্ষেত্রে টেস্ট বা টেস্টেড, প্রেজেন্ট টেন্সে টেস্ট আর পাস্ট টেন্সে টেস্টেড হবে। তাহলে এই ক্ষেত্রে একটা ক্ষেত্র ছাড়া টেস্টের সাথে আইএনজি হয় না। কোন ক্ষেত্রে টেস্টের সাথে আইএনজি হবে, যখন আমি কোনো ফ্লেভারের, কোনো ডিশের ফ্লেভার টেস্ট করব, সেই ক্ষেত্রেই টেস্টের সাথে আইএনজি হবে, বাদ বাকি আইএনজি হবে না। তাহলে
তাহলে এখানে পাস্ট টেন্স যেহেতু বলেছে তাহলে টেস্টেড হবে। আরেকবার দেখে নাও, দ্য নিউ ডিশ দ্যাট আই অর্ডার্ড টেস্টেড গুড, যেহেতু পাস্ট টেন্স সিম্পল পাস্টে রাখবো, দ্য নিউ ডিশ দ্যাট আই অর্ডার্ড টেস্টেড গুড, তাহলে কোন ক্ষেত্রে আইএনজি হবে? আই অ্যাম টেস্টিং দ্য ফ্লেভার অফ দিস ডিশ, আমি এই ডিশের ফ্লেভারটা টেস্ট করছি, সেই ক্ষেত্রে শুধুমাত্র টেস্টের সাথে আইএনজি হবে, বাদ বাকি সিম্পল টেস্ট হবে। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স হলে টেস্ট আর পাস্ট টেন্স হলে টেস্টেড, তাহলে এখানে পাস্ট টেন্স বলে আমরা টেস্টেড ইউজ করলাম, ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট, 151 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, 151 কি বলছে দেখবো। 151 বলছে, আই হ্যাভ গট ইয়োর লেটার, আমি তোমার চিঠি পেয়েছি ইয়েস্টারডে অ্যান্ড ফেল্ট হ্যাপি টু লার্ন অফ ইয়োর রিকভারি, এবং আমি খুবই খুশি হয়েছিলাম তোমার রিকভারির আর কি খবরটা পেয়ে, তুমি আস্তে আস্তে অসুস্থ ছিলে, ভালো হচ্ছ, সেই ভালো হওয়ার খবর শুনে আমি খুব খুশি হয়েছিলাম, ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্রথম কথা, আগের দিন ক্লাসে আমি বলেছিলাম যে কোনো বাক্যে যদি ইয়েস্টারডে, লাস্ট, এগো এবং প্রিভিয়াস এই চারটে ওয়ার্ড থাকে, সেই বাক্যটা সিম্পল পাস্টে হয়। দেখো বাক্যের দ্বিতীয় অংশে ফেল্ট আছে, পাস্ট টেন্স আছে, তাহলে প্রথম অংশ দেখো হ্যাভ আছে, হ্যাভ গট মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স হবে না, সিম্পল পাস্ট হবে। কোনো বাক্যে যদি ইয়েস্টারডে, প্রিভিয়াস, এগো এবং লাস্ট থাকে, সেই বাক্যটা সিম্পল পাস্টে হয়, তাহলে হ্যাভ গট। 1 নম্বর অপশানে আই হ্যাভ গট, হ্যাভ উঠে যাবে, শুধু গট থাকবে, আই গট ইয়োর লেটার, যেহেতু লাস্ট ওয়ার্ড বা ইয়েস্টারডে ওয়াজ, প্রিভিয়াস, এগো এই ওয়ার্ডগুলো থাকলে সিম্পল পাস্ট হয়, তাহলে হ্যাভ উঠে গিয়ে শুধু গট হবে, গেটের সেকেন্ড ফর্ম গট, তাহলে আই গট ইয়োর লেটার ইয়েস্টারডে অ্যান্ড ফেল্ট হ্যাপি টু লার্ন অফ ইয়োর রিকভারি। এবার যাবো নেক্সট, 152 কি বলছে, দ্য টিচার অ্যাডভাইসড টু দ্য স্টুডেন্ট টু বড়ো আ বুক ফ্রম দ্য লাইব্রেরি, বলছে শিক্ষক মশাই উপদেশ দিয়েছিল ছাত্রটিকে টু বড়ো ধার করতে একটা বই লাইব্রেরি থেকে, ভেরি ইম্পর্টেন্ট। দেখো কাউকে যদি আমি অ্যাডভাইস দিই এবং অ্যাডভাইস ওয়ার্ড যদি কখনো বাক্যে ভার্ব হিসেবে ইউজ হয়, তাহলে অ্যাডভাইসের পরে কখনোই টু বসবে না। অ্যাডভাইস ওয়ার্ডটা যদি বাক্যে ভার্ব হিসেবে ইউজ হয়, তাহলে অ্যাডভাইসের পরে টু বসবে না। আমি তাকে উপদেশ দিচ্ছিলাম, আই অ্যাডভাইস দ্য বয়, আমি মেয়েটাকে উপদেশ দিচ্ছিলাম, আই অ্যাডভাইস দ্য গার্ল, আমি বাচ্চাটাকে উপদেশ দিচ্ছিলাম, আই অ্যাডভাইস দ্য চাইল্ড, ঠিক আছে, আমি শিশুদেরকে উপদেশ দিয়েছিলাম, আই অ্যাডভাইসড দ্য চিলড্রেন, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অ্যাডভাইস ওয়ার্ডটা বাক্যে ভার্ব হিসেবে ইউজ হলে অবজেক্টের আগে কখনোই টু বসবে না, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দ্য টিচার অ্যাডভাইস টু দ্য স্টুডেন্ট না, টু উঠে যাবে, ডাইরেক্ট দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট, তাহলে এখানে অপশান 2 টু হবে না, অ্যাডভাইসড ভার্ব হিসেবে ইউজ হলে টু হবে না, ঠিক আছে গেল। এবার যাবো নেক্সট, উই হ্যাভ বিন নোয়িং ইচ আদার সিন্স উই ওয়্যার চিলড্রেন, ঠিক আছে। দেখো তাহলে কি বলেছিলাম, কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডের সঙ্গে কখনোই আইএনজি হয় না, যদি সেই ওয়ার্ডগুলো ভার্ব হিসেবে বাক্যে ইউজ হয়। তার মধ্যে কি বলেছিলাম, লাভ, হেট, নো, বিলিভ, ইন্সপায়ার, অ্যাডমায়ার, আন্ডারস্ট্যান্ড, এদের সাথে কখনো আইএনজি যুক্ত হবে না যখন এরা বাক্যে ভার্ব হিসেবে ইউজ হবে। তাহলে এখানে দেখো নোয়িং আছে, নোয়িং, উই হ্যাভ বিন নোয়িং হবে না, কারণ নো বাক্যে ভার্ব হিসেবে ইউজ হলে আইএনজি হবে না। তাহলে কি হবে, যেহেতু দেখো এটা পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তার কারণ কি, সিন্সের পরে দেখো একটা টাইম মেনশন আছে। আগের দিন ক্লাসে আমি বলেছিলাম সিন্স বা ফরের পর যদি একটা টাইম মেনশন থাকে, তাহলে আগের বাক্যটা অলওয়েজ পারফেক্ট টেন্সে হবে, সেটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। তাহলে এখানে যেহেতু নো ভার্বটা আইএনজি ফর্মে হয় না, তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট পারফেক্টে রাখবো, যে উই হ্যাভ নোন ইচ আদার, আমরা একে অপরের সঙ্গে পরিচিত আছি সিন্স উই ওয়্যার চিলড্রেন, তাহলে উই হ্যাভ নোন ইচ আদার এটাই করো, বা সিম্পলি যদি তুমি উই নো ইচ আদার করো তাহলেও হবে, উই নো ইচ আদার সিন্স উই ওয়্যার চিলড্রেন, তাহলে উই হ্যাভ নোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে আমরা এখানে করবো উই হ্যাভ নোন ইচ আদার সিন্স উই ওয়্যার চিলড্রেন, ভেরি ইম্পর্টেন্ট, ক্লিয়ার। এবার যাবো নেক্সট কি বলছে, দেখো নেক্সট বলছে 154, হ্যাঁ নেক্সট বলছে 154 কি বলছে, নাইদার অফ দ্য টিমস আর সেন্সিবল এনাফ টু ডু দিস টাস্ক, বলছে এই যে টিমগুলো আছে, এই টিমগুলোর কোনো টিমই অতটা বুদ্ধিমান নয় টু ডু দ্য দিস টাস্ক, এই কাজটা করার জন্য যতটা সেন্সের দরকার হয়, বোধের দরকার হয়, বোধ শক্তির দরকার হয়, কোনো টিমের মধ্যে ততটা বোধ শক্তি নেই। দেখো তাহলে নাইদার অফ দ্য টিমস, আমরা জানি যখন সাবজেক্ট অব দিয়ে যুক্ত থাকে, তখন সবসময় সেই অবের আগেরটা বা যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হবে। তাহলে এখানে অব প্রিপোজিশন, তাহলে অবের আগেরটা সাবজেক্ট হবে, মানে নাইদার মানে কেউই না, মানে একজন ধরবো আমরা, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, নাইদার অব দ্য টিমস, তাহলে অবের আগেরটা সাবজেক্ট হবে নাইদার মানে কেউই না, তার মানে একজন, সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, কিন্তু অপশন 2 দেখো আর আছে, তাহলে নাইদার অফ দ্য টিমস ইজ হবে, আর উঠে গিয়ে ইজ, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার।
এবার যাবো নেক্সট 155 কি বলছে দেখো, বলছে আই ওয়েন্ট দেয়ার উইথ আ ভিউ টু সার্ভে দ্য এন্টায়ার প্রসিজার। বলছে আমি সেখানে গিয়েছিলাম উইথ আ ভিউ, একটা ধারণা নিয়ে, টু সার্ভে যে আমি পর্যবেক্ষণ করব, পরিদর্শন করব, দেখব দ্য এন্টায়ার প্রসিজার, সমস্ত পদ্ধতিটা। ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমরা সাধারণত জানি কি যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হয়, যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হয়, কিন্তু ব্যতিক্রম হচ্ছে টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, টুর পরে অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম হবে। কিন্তু ব্যতিক্রম কোন ক্ষেত্রে? দুটো ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কি উইথ এ ভিউ টু থাকলে ভার্বের আইএনজি হবে, তাহলে উইথ এ ভিউ টু থাকলে টুর পরে ভার্বের আইএনজি হবে, অপোজড টু থাকলে অপোজড টুর পরে ভার্বের আইএনজি হবে। আর দুই এক ক্ষেত্রে হয়, যখন আসবে সেটা আমি ক্লিয়ার করে দেবো। তাহলে কি বললাম? উইথ এ ভিউ টু, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু থাকলে টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম না হয়ে আইএনজি হবে, আর অপোজ টু ভার্বের ফার্স্ট ফর্ম না হয়েও আইএনজি হবে। তাহলে এখানে দেখো উইথ এ ভিউ টু আছে, তাহলে আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু সার্ভেইং, তাহলে উইথ এ ভিউ টু থাকলে ভার্বের আইএনজি হবে, সার্ভেইং হবে। তাহলে অপশন 2 এ সার্ভেইং হবে, উইথ এ ভিউ টু সার্ভেইং। 156 কি বলছে দেখবো, ইট হ্যাড লেইড ইন দ্য ক্লজেট, ক্লজেট মানে হচ্ছে আলমারি, তাহলে এটা রাখা ছিল আলমারিতে ফর এ উইক, এক সপ্তাহ ধরে, বিফোর উই ফাউন্ড ইট, আমরা খুঁজে পাওয়ার আগে এক সপ্তাহ ধরে এটা আলমারিতে রাখা ছিল। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বাক্যটা কিন্তু পুরোটাই পাস্ট টেন্সে আছে। আমি বলেছিলাম যে ফর বা সিন্স দিয়ে, ফর বা সিন্সের সাথে যদি একটা টাইম মেনশন থাকে তাহলে আমরা আগের বাক্যটা সবসময় পারফেক্ট টেন্সে করব। এবার বলেছিলাম কি প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। যেহেতু এখানে দেখো সেন্সটা হচ্ছে পাস্টের সেন্স, তাহলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। কি বলছে? ইট হ্যাড লেইড, এটা রাখা ছিল ইন দ্য ক্লজেট, ক্লজেটের মধ্যে, আলমারির মধ্যে, ফর আ উইক, এক সপ্তাহ ধরে, বিফোর উই ফাউন্ড ইট, আমরা এটা খুঁজে পাওয়ার আগে। তাহলে যেহেতু এটা পাস্টের সেন্স, তাহলে আমরা করবো কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন লাইং, তাহলে ইট হ্যাড বিন লাইং, LYING, লাইং, ইট হ্যাড বিন লাইং, এটা রাখা ছিল ইন দ্য ক্লোজেট ফর আ উইক, এক সপ্তাহ ধরে। তাহলে ফরের পরে টাইম মেনশন আছে, আগের বাক্যটা পারফেক্ট টেন্সে হবেই। যেহেতু পাস্টের সেন্স বললো, সেহেতু আমরা এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করলাম। তাহলে ইট হ্যাড বিন লাইং হবে অপশন এতে, অপশন 1 হ্যাড বিন লেইড উঠে গিয়ে লাইং হবে, LYING, ইট হ্যাড বিন লাইং ইন দ্য ক্লোজেট ফর আ উইক বিফোর উই ফাউন্ড ইট। এবার যাবো নেক্সট। এবং নেক্সট কী বলছে দেখো, 157 কী বলছে দেখবো, বলছে হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য কোর্ট, সে উপস্থিত ছিল কোর্টে, আদালতে, টু গিভ উইটনেস মানে সাক্ষী দেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে সে বলেছিল, সে আদালতে উপস্থিত ছিল একজন সাক্ষী হিসাবে, আর প্রোভাইড করতে, প্রমাণ সরবরাহ করতে বা প্রমাণ দিতে। তাহলে বাক্য দেখো কি বলেছে, উইটনেস কিন্তু যে ব্যক্তিটা যায় সাক্ষী দিতে তাকে আমরা উইটনেস বলি, সে হচ্ছে প্রমাণ নয়, সে হচ্ছে সাক্ষী। তাহলে সে একটা মানুষ সাক্ষী হিসাবে কোর্টে উপস্থিত থাকে বা প্রমাণ প্রোভাইড করার জন্য বা প্রমাণ দিতে, গিভ বা প্রোভাইড এভিডেন্স, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য কোর্ট, সে উপস্থিত ছিল কোর্টে, টু গিভ উইটনেস নয়, টু গিভ এভিডেন্স বা টু প্রোভাইড এভিডেন্স, দিতে এভিডেন্স প্রমাণ বা টু প্রোভাইড এভিডেন্স। আর যদি উইটনেস ওয়ার্ডটাকে রাখি তাহলে আমরা করবো হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য কোর্ট অ্যাজ এ উইটনেস, একটা সাক্ষী হিসেবে, অ্যাজ এ উইটনেস বা টু গিভ এভিডেন্স, টু প্রোভাইড এভিডেন্স। তাহলে এখানে অপশন 3 টু গিভ এভিডেন্স বাট অ্যাজ এ উইটনেস, টু গিভ উঠে গিয়ে অ্যাজ এ উইটনেস বা টু গিভ এভিডেন্স, প্রমাণ দিতে বা সাক্ষী হিসেবে, ঠিক আছে। তাহলে এবার আমরা 158 করবো। 158 কি বলছে, দিস অল ম্যাঙ্গোজ আর রাইপ, দিস অল ম্যাঙ্গোজ মানে বলতে চাইছে যে এই সমস্ত আমগুলো পাকা। তাহলে আমরা দিস অল বলবো না, আমরা কোনো সময় দিস অল বলি না, সবসময় অল আগে রাখি, অল দ্য বয়েজ, অল দ্য গার্লস, অল দ্য মেন, অল দ্য পিপল। তাহলে অলওয়েজ অলটা আমাদের আগে থাকে, তারপরে আমরা বাদবাকিটা লিখি। তাহলে অল দিস ম্যাঙ্গোজ হবে, দিস অল ম্যাঙ্গোজ হবে না। অপশন 1 কি বলেছে, অল দিস ম্যাঙ্গোজ হবে, এই সমস্ত আমগুলো। ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট। 159 কি বলছে আমরা দেখবো। হ্যাঁ, 159 বলছে যে দ্য স্টুডেন্টস ওয়্যার অ্যাওয়েটিং ফর দ্য অ্যারাইভেল অফ দ্য চিফ গেস্ট, বলছে ছাত্ররাও অপেক্ষা করছিল দ্য অ্যারাইভেল, আগমনের জন্য, দ্য চিফ গেস্ট, যে প্রধান অতিথি তার আগমনের জন্য অপেক্ষা করছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো দুটো ওয়ার্ড আছে, দুটো ওয়ার্ডের মানে হচ্ছে অপেক্ষা করা। একটা হচ্ছে ওয়েট, ওয়েট মানে অপেক্ষা করা, তাহলে কারোর জন্য অপেক্ষা করলে অলওয়েজ ওয়েট, WAIT, ওয়েটের পরে ফর হবে। কিন্তু আরেকটা ওয়ার্ড আছে অ্যাওয়েট, AWAIT, তাহলে ওয়েটের আগে একটা যোগ করলে হবে অ্যাওয়েট। অ্যাওয়েট ইউজ করলে অ্যাওয়েটের পরে ফর হবে না, আর ওয়েট ইউজ করলে ওয়েটের পরে ফর হবে। যেমন ধরো এক্সাম্পল দিই, আই অ্যাম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড, আই অ্যাম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড, তাহলে ওয়েট ইউজ করলে ফর হবে, কিন্তু অ্যাওয়েট বললে ফর হবে না। আই অ্যাম অ্যাওয়েটিং মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি, তাহলে ওয়েট বললে ফর, অ্যাওয়েট বললে নো ফর। তাহলে এখানে অ্যাওয়েট আছে, দেখো অ্যাওয়েট, তাহলে দ্য স্টুডেন্টস ওয়্যার অ্যাওয়েটিং
ফরটা উঠে যাবে, তাহলে অপশন 2 ফর উঠে গিয়ে শুধু দ্য অ্যারাইভেল হবে। দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাওয়েটিং দ্য অ্যারাইভেল অফ দ্য চিফ গেস্ট, ভেরি ইম্পর্টেন্ট রুল। এবার যাবো 160 কি বলছে দেখো, বলছে হেনরি আস্কড হিজ ওয়াইফ, হেনরি তার স্ত্রীকে জিজ্ঞেস করেছিল হোয়াট হ্যাড শি প্রিপেয়ার্ড, সে কি রান্না করেছিল বা তৈরি করেছিল ফর ডিনার দ্যাট নাইট, সেই রাতে ডিনারের জন্য কি তৈরি করেছিল। দেখো যখন আমরা বাক্যের শুরুতে হেল্পিং ভার্ব দিই তখন কিন্তু বাক্যটা কোয়েশ্চেন বোধক হয়। যখন আমরা বাক্যের শুরুতে ভার্ব দেবো বা হেল্পিং ভার্ব দিয়ে বাক্য শুরু করবো তার মানে হচ্ছে বাক্যটা প্রশ্নবোধক। অ্যাসার্টিভ সেন্টেন্সে আগে সাবজেক্ট তারপরে ভার্ব হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে আগে সাবজেক্ট তারপরে ভার্ব। তাহলে এই বাক্যটা কি প্রশ্নবোধক আছে? বাক্যটা কিন্তু প্রশ্নবোধক নেই, লাস্টে ফুল স্টপ। প্রশ্নবোধক থাকলে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকতো। আর তাহলে কি হবে, হেনরি আস্কড হিজ ওয়াইফ, হেনরি তার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিল হোয়াট হ্যাড আগে হবে না, WH ওয়ার্ডের পরে হেল্পিং ভার্ব দেওয়ার মানেই প্রশ্নবোধক, বাক্যে প্রশ্নবোধক চিহ্ন নেই, তাহলে অ্যাসার্টিভ। তাহলে হোয়াটের পরে আগে সাবজেক্ট হবে তারপরে হ্যাড হবে, হোয়াট শি হ্যাড প্রিপেয়ার্ড ফর দ্য ডিনার দ্যাট নাইট। ভেরি ইম্পর্টেন্ট, আমরা ন্যারেশন করতে গিয়েও দেখেছি যে WH ওয়ার্ড দিয়ে যখন প্রশ্ন হবে বা ভার্ব দিয়ে যখন প্রশ্ন হবে, প্রশ্নবোধক সেন্টেন্সের ন্যারেশন করতে গিয়ে দেখেছি মাঝখানে আমরা WH ওয়ার্ড বসাবো, WH ওয়ার্ড বসানোর পরে ইমিডিয়েট পরেই সাবজেক্ট তারপরে আমরা হেল্পিং ভার্ব দিই, তাই তো? একদম তাই। তাহলে হোয়াটের পরে আগে হবে সাবজেক্ট তারপরে হবে হ্যাড, তাহলে কি হবে, হেনরি আস্কড হিজ ওয়াইফ হোয়াট শি হ্যাড প্রিপেয়ার্ড ফর ডিনার দ্যাট নাইট। ঠিক আছে, গেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, মনে রাখবে। তাহলে এবার যাবো 161, দ্য ম্যান ইজ দ্য মোস্ট টলেস্ট অফ দ্য গ্রুপ, বলছে গ্রুপের মধ্যে ওই মানুষটাই হচ্ছে সব থেকে টলেস্ট, সব থেকে লম্বা। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো টলেস্ট ওয়ার্ডটাই কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তাহলে দুটো সুপারলেটিভ ওয়ার্ড পরপর রাখার দরকার নেই। যে সমস্ত ওয়ার্ডগুলোর সঙ্গে ইয়ার বা ইএসটি দিয়ে কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ হয় না, যেমন ধরো কাইন্ডের সঙ্গে ইয়ার যোগ করলে হবে কাইন্ড আর কম্প্যারেটিভ, আর কাইন্ডের সঙ্গে ইএসটি যোগ করলে হবে কাইন্ডেস্ট সুপারলেটিভ। তাহলে এই ওয়ার্ডগুলো ইয়ার দিয়ে কম্প্যারেটিভ হচ্ছে আর ইএসটি দিয়ে সুপারলেটিভ হচ্ছে। বেশিরভাগ অ্যাডজেক্টিভই ইয়ার দিয়ে হবে কম্প্যারেটিভ আর ইএসটি দিয়ে হবে সুপারলেটিভ। যে ওয়ার্ডগুলোর সাথে ইয়ার বা ইএসটি যোগ করে কম্প্যারেটিভ বা সুপারলেটিভ হয় না তাদের আগে কম্প্যারেটিভ করতে গেলে মোর, সুপারলেটিভ করতে গেলে মোস্ট। যেমন এক্সাম্পল আমরা বলতে পারি পাওয়ারফুল, তাহলে পাওয়ারফুল আর পাওয়ারফুলেস্ট হয় না, তাহলে যেহেতু হয় না তাহলে এর আগে কম্প্যারেটিভ করতে গেলে আমরা বলবো মোর পাওয়ারফুল, সুপারলেটিভ করবো মোস্ট পাওয়ারফুল। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এফিশিয়েন্ট, মোর এফিশিয়েন্ট, মোস্ট এফিশিয়েন্ট। ভেরি ক্লিয়ার। তাহলে এখানে টলেস্টের তো সুপারলেটিভ হচ্ছে আর দেওয়াও আছে, তাহলে আগে মোস্ট দেওয়ার কোনো দরকার নেই, তাহলে মোস্ট উঠে যাবে। তাহলে কি হবে, দ্য ম্যান ইজ দ্য টলেস্ট অফ দ্য গ্রুপ, এই গ্রুপের সব থেকে লম্বা মানুষ হচ্ছে তিনি। ঠিক আছে, তাহলে মোস্ট উঠে যাবে। এবার যাবো নেক্সট 162। হ্যাঁ, 162 কি বলছে দেখবো, বলছে রঘু কেম আউট অফ দ্য বাথরুম, রঘু বাথরুমের বাইরে এসেছিল উইথ দ্য টাওয়াল, একটা টাওয়াল নিয়ে, ইন দ্য হ্যান্ড, হাতে করে। দেখো যখন কোনো বডি পার্ট বলবে সেই বডি পার্টের আগে কখনোই ডেফিনিট আর্টিকেল দা বসবে না, তাহলে এখানে দেখো অপশন 3-এ দ্য হ্যান্ড আছে। তাহলে কি বলেছে, রঘু কেম আউট অফ দ্য বাথরুম, বাথরুমের বাইরে রঘু এসেছিল উইথ দ্য টাওয়াল ইন হিজ হ্যান্ড বা ইন হ্যান্ড, ইন হিজ হ্যান্ড দিলে বেশি ভালো হবে, তার হাতে করে একটা টাওয়াল নিয়ে বাথরুমের বাইরে সে এসেছিল। তাহলে কোনো বডি পার্টের কথা বললে বডি পার্টের আগে দা হবে না, তাহলে এখানে কি হবে, দা উঠে গিয়ে শুধু হিজ হবে বা শুধু হ্যান্ড হবে। তাহলে রঘু কেম আউট অফ দ্য বাথরুম উইথ দ্য টাওয়াল ইন হিজ হ্যান্ড, দা উঠে গিয়ে ইন হিজ হবে। এবার যাবো হচ্ছে নেক্সট 163 কি বলছে, প্রত্যেকটা এক্সাম্পল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় আমার এই ক্লাসগুলো ফলো করলে তোমাদের আর কোনো জায়গা থেকে বা কোনো সোর্সের দরকার হবে না, সেটা যে কোনো গ্রামারই হোক না কেন। ঠিক আছে, দ্য বয় হুইচ money was the boy which money was lost felt sorry. The boy বালকটা যার পয়সা, তাহলে যার বললে কখনো হুইচ হবে না, হুইচ তো বস্তুদের ক্ষেত্রে হয়। যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স করি তখন কোনো একটা জিনিস বা বস্তু বললে তারপরে হুইচ হয়, তাহলে এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছে কি দ্য বয় যার পয়সা, তাহলে মানুষ বললে যার ইংলিশ কি হুজ হবে, হুজ। তাহলে দ্য বয় হুজ মানি ওয়াজ লস্ট ফেল সরি, সে দুঃখ অনুভব করছিল, তাহলে হুজ হবে, হুইচ উঠে গিয়ে হুজ, WHOSE, হুজ, দ্য বয় হুজ। তাহলে অপশন 2-এ ভুল আছে, হুইচ উঠে গিয়ে হুজ হবে। নেক্সট 164 কি বলছে দেখো, বলছে কলেজ গার্লস সেলডম ওয়্যার শাড়িজ দিস ডেজ, বলছে কলেজে যাওয়া যে মেয়েরা কলেজে যায় তারা আজকালকার দিনে একেবারে শাড়ি পরে না বললেই চলে। তাহলে সেলডম ওয়ার্ডটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড, তাহলে এরকম নেগেটিভ ওয়ার্ড আর কি আছে, স্কেয়ার্সলি, হার্ডলি, রেয়ারলি, আনটিল, আনলেস, সেলডম, এরা সবই কিন্তু নেগেটিভ ওয়ার্ড। আনটিল, আনলেস, স্কেয়ার্সলি, হার্ডলি আর সেলডম এরা সবই নেগেটিভ ওয়ার্ড, তাহলে এদের সেন্স কিন্তু নেগেটিভ। তাহলে এখানে যেটা ভুল আছে সেটা বলছে কি ডোন্ট দি, তাহলে লাস্টে কোয়েশ্চেন ট্যাগ। তাহলে কোয়েশ্চেন ট্যাগ করার আমাদের নিয়ম কি, কোয়েশ্চেন ট্যাগ করার নিয়ম আমি বলছি যে বাক্যে যদি হেল্পিং ভার্ব থাকে সেই হেল্পিং ভার্বটা আগে আসবে, নট না থাকলে নট আসবে, থাকলে বাদ দেবো, নট
না থাকলে নট আনবো, নট থাকলে বাদ দেবো, ঠিক আছে। আর তারপরে সাবজেক্ট। তাহলে এখানে দেখো, এখানে কি কোনো হেল্পিং ভার্ব আছে? উইয়ার মানে পরিধান করা, কোনো একটাই ভার্ব, কোনো হেল্পিং ভার্ব নেই। তাহলে যখন আমাদের বাক্যে হেল্পিং ভার্ব থাকবে না, তখন কোয়েশ্চেন ট্যাগ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে ভার্বটা যদি ফার্স্ট ফর্মে হয় ডু বা ডাজ আনবো, কারণ আমরা জানি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টের প্রশ্ন করতে গেলেও আমরা ডু বা ডাজ আনি, সেই নিয়মই আমাদের খাটবে। তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম হলে ডু বা ডাজ আনবো, তারপরে নট না থাকলে নট আনবো, থাকলে বাদ দেবো, তারপর সাবজেক্ট। তাহলে এখানে উইয়ার হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। আর তাহলে এখানে আমরা ডু আনবো না ডাজ আনবো, যেহেতু সাবজেক্ট প্লুরাল তাহলে ডাজ হবে না, ডু হবে। থার্ড পারসন সিঙ্গুলার হলে একমাত্র ডাজ আসবে, তাছাড়া ডু হবে, ঠিক আছে। তাহলে এখানে ডু হবে, ডু। এবার দেখো নট কি আমরা আনবো? বাক্যে কিন্তু নট নেই, কিন্তু হ্যাঁ নট আছে, কারণ কি সেলডম ওয়ার্ডটার মিনিংই হচ্ছে নেগেটিভ, তাহলে নট আছে, নট তাহলে আনবো না, তাহলে ডু নট বাদ দেবো, শুধু দে হবে। মেয়েরা যেহেতু অনেকগুলো, তাহলে দে হবে, ডু দে। কখনোই ডু গার্লস করবো না, ঠিক আছে। তো আমরা প্রোনাউনটাকে ইউজ করবো, মেন সাবজেক্ট ইউজ করবো না, ঠিক আছে, কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে। তাহলে ডু নট যেহেতু আছে সেলডম, নট বাদ দেবো, আর সাবজেক্ট হবে দে, ডু দে কোয়েশ্চেন মার্ক। তাহলে ভুল আছে অপশন 3-এ, নটটা হবে না, ডোন্ট হবে না, ডু দে হবে। এবার যাবো নেক্সট। 165 কি বলছে দেখো, হ্যাঁ 165 বলছে দ্য কিং জুয়ান কার্লোস অফ স্পেন অ্যারাইভড ইন লন্ডন, লন্ডনে পৌঁছেছিল। দেখো অ্যারাইভের পরে ইন বসে, আবার অ্যাটও বসে। যখন ছোট জায়গা বলবো তখন হবে অ্যারাইভ অ্যাট, যখন বড় জায়গা বলবো অ্যারাইভ ইন হবে, ঠিক আছে। টুডে ফর আ 3-day ভিজিট, বলছো কিং জুয়ান, স্পেনের যে রাজা কিং জুয়ান, সে পৌঁছেছিল লন্ডনে আজকে ফর আ 3-day ভিজিট, একটা 3 দিনের ভ্রমণের জন্য, ঠিক আছে। এবার কি বলছে দেখো, তাহলে আমরা দেখো কয়েকটা বাক্য আমরা কিভাবে ইউজ করি। ধরো একজন ব্যক্তি, মেন সাবজেক্টটাকে আমরা প্রথমে বসাবো, তারপর তার সম্পর্কে যে ফ্রেজটা বা যে ওয়ার্ডগুলো বলছে তারপরে দুটো কমার মধ্যে রাখবো। যেমন ধরো এটাকে সিম্পল সেন্টেন্সের একটা নিয়ম বলে, সেটাকে বলে নাউন ইন অ্যাপোজিশন। যেমন ধরো এক্সাম্পল দিই, মনে করে বললাম রাম। এবার রাম হচ্ছে একটা বিখ্যাত ফুটবল প্লেয়ার, তাহলে রাম কমা রামের পরিচয় এবার দেবো, আ ফেমাস ফুটবল প্লেয়ার ইজ নন টু অল, সবার কাছে পরিচিত। তাহলে রাম কমা রামের সম্পর্কে যে ফ্রেজটা, যে দুটো তিনটে ওয়ার্ড বলবে তাকে আমরা ফ্রেজ বলবো। তাহলে রামের সম্পর্কে যেটা বলবে সেটা দুটো কমার মধ্যে রামের পরে রাখবো। তাহলে রাম কমা এ ফেমাস প্লেয়ার কমা ইজ নন টু অল, সবার কাছে পরিচিত। তাহলে এখানে কি বলছে দেখো, তাহলে এখানে মেন সাবজেক্টটা আমরা আগে দেবো, ঠিক আছে। তাহলে এখানে কি দেবো, মেন সাবজেক্ট হচ্ছে কিং জুয়ান কার্লোস, মেন সাবজেক্ট হচ্ছে ব্যক্তি যে, তাকে দেবো। তাহলে জুয়ান কার্লোস হচ্ছে মেন সাবজেক্ট, তাহলে প্রথমে রাখবো জুয়ান কার্লোস, কমা দিয়ে সে কে ছিল, দ্য কিং অফ স্পেন। তাহলে মেন সাবজেক্ট হচ্ছে জুয়ান কার্লোস, তাহলে দেখো অপশন এতে জুয়ান কার্লোস আগে রাখবো, জুয়ান কার্লোস, এবং তার যে পরিচয়টা পরে দেবো কমা দিয়ে। জুয়ান কার্লোস কমা দ্য কিং অফ স্পেন কমা তারপর অ্যারাইভড ইন লন্ডন টুডে ফর এ 3 days ভিজিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিম্পলের নিয়ম, নাউন ইন অ্যাপোজিশন। তাহলে মেন সাবজেক্ট আগে, তার সম্পর্কের কথাটাও দুটো কমার মধ্যে পড়ে, তারপর ভার্ব দিয়ে শুরু করবো। ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট। 166 কি বলছে দেখো, মাই ফ্রেন্ড হ্যাজ ইনভাইটেড মি ফর টি দিস সানডে, বলছে এই রবিবার আমার বন্ধু আমাকে নেমন্তন্ন করেছে চা খেতে। দেখো কোনো পার্টিতে, চাতে হোক, কফিতে হোক, ডিনারে হোক, লাঞ্চে হোক, সাপারে হোক, কোনো খাওয়াতে, কোনো লাঞ্চে বা কোনো জায়গায়, কোনো মিলে হোক, ঠিক আছে, সেটা লাঞ্চ হোক, ব্রেকফাস্ট হোক, ডিনার হোক, সাপার হোক, কোনো ট্রিট হোক, ঠিক আছে, কোনো পার্টিতে হোক, কোনো জায়গায় নেমন্তন্ন করলে সেই জায়গার আগে অলওয়েজ টু হবে, মানে ইনভাইটেডের পরে টু হবে, যে জায়গায় নেমন্তন্ন করবে তার আগে টু। তাহলে এখানে কি বলছে দেখো, মাই ফ্রেন্ড হ্যাজ ইনভাইটেড মি, আমার বন্ধু আমাকে নেমন্তন্ন করেছে, আমন্ত্রণ করেছে। ফর টি হবে না, টু টি হবে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ফর কখনোই হবে না, টু টি হবে। কোনো জায়গায় নেমন্ত্রণ করা বললেই ইনভাইটেড পরে সেই জায়গার আগে টু হবে। ভেরি ক্লিয়ার। তাহলে এখানে হবে মাই ফ্রেন্ড হ্যাজ ইনভাইটেড মি টু টি। এবার যাবো নেক্সট কী বলছে দেখো, 167, হ্যাঁ 167 কী বলছে আমরা একটু দেখে নেবো। বলছে মেনি পিপল, অনেক মানুষজন ডাই উইথ কলেরা এভরি ইয়ার, প্রত্যেক বছর অনেক মানুষ কলেরা রোগে মারা যায়। তাহলে আমরা জানি ডাইয়ের পরে কী কী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। কোনো রোগে মারা গেলে ডাই অফ হবে, কোনো দুর্ঘটনায় মারা গেলে ডাই ইন হবে, দুর্ঘটনায় ডাই ইন দ্য অ্যাক্সিডেন্ট, হি ওয়াজ ডায়েড ইন দ্যাট অ্যাক্সিডেন্ট বা ইন দ্য অ্যাক্সিডেন্ট। তাহলে রোগে মারা গেলে রোগে মারা গেলে ডাই অফ, কোনো দুর্ঘটনায় মারা গেলে ডাই ইন, দেশের জন্য মারা গেলে ডাই ফর, আর যদি অযত্নে মারা যায় ডাই থ্রু হবে। হি হ্যাজ ডাইড থ্রু নেগলিজেন্স, সে অবহেলার কারণে মারা গেছে। তাহলে অবহেলায় মারা গেলে ডাই থ্রু হবে। ভেরি ক্লিয়ার। তাহলে দুর্ঘটনায় মারা গেলে ডাই ইন, রোগে মারা গেলে ডাই অফ, দেশের জন্য মারা গেলে ডাই ফর, আর অযত্নে মারা গেলে ডাই থ্রু। তাহলে এখানে যেহেতু রোগ বলেছে তাহলে অব হবে, তাহলে কি হবে, মেনি পিপল ডাই অফ কলেরা এভরি ইয়ার। ভেরি ইম্পর্টেন্ট। অপশন 2, মানে অপশন 2 কি আছে, উইথ উঠে গিয়ে অফ হবে। 168 কি বলছে, ইট ইজ
এ ডেজার্ট প্লেস। দেখো ডেজার্ট ওয়ার্ডটা দিয়ে কিন্তু আমরা প্লেসকে মডিফাই করছি, ডেজার্ট ওয়ার্ডটা দিয়ে প্লেসকে মডিফাই করছি, মানে বলতে চাইছে এটা হচ্ছে একটা নির্জন জায়গা যেখানে কেউ যায় না। ডেজার্ট ওয়ার্ডটা যেটা এখানে আছে সেটার মিনিং কি, ডেজার্ট মানে হচ্ছে একটা মরুভূমি, আর ডেজার্ট যখন ভার্ব হিসেবে ইউজ হবে তার মানে হবে নিঃসঙ্গ করে দেওয়া, একা করে দেওয়া বা ছেড়ে দেওয়া, ঠিক আছে। ডেজার্টের সিনোনিম তখন হবে ফরসেক, ত্যাগ করে দেওয়া। তাহলে এখানে কি বলেছে, এখানে কিন্তু প্লেসকে মডিফাই করছে আর বাক্যে ভার্ব আছে, মেন ভার্ব হচ্ছে ইট ইজ, এটা হয়, তাহলে মেন ভার্ব আছে, ডেজার্ট তাহলে ভার্ব হিসেবে ইউজ হবে না, এবং ডেজার্ট ওয়ার্ডটা দিয়ে প্লেসটাকে নির্দেশ করছে। তাহলে নাউনকে যে মডিফাই করে, নাউনের সম্পর্কে যে বলে সে কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে ডেজার্ট নাউন এবং ভার্ব, এখানে অ্যাডজেক্টিভ হয় না, ডেজার্ট ওয়ার্ডটা নাউন হতে পারে বা ভার্ব হতে পারে। তাহলে ডেজার্টকে আমরা না অ্যাডজেক্টিভ করতে গেলে ইডি যোগ করবো, ডেজার্টেড, নির্জন জায়গা। তাহলে ইট ইজ এ ডেজার্টেড প্লেস, এটা একটা নির্জন জায়গা। তাহলে অপশন 2 ডেজার্টটা ডেজার্টেড হবে। ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো 169, মাই ফাদার গেভ মি আ পেয়ার অফ বাইনোকুলার অন মাই বার্থডে। আমার বাবা আমাকে দিয়েছিল একটা বাইনোকুলার আমার জন্মদিনে। তাহলে বলেছিলাম এ পেয়ার অফ দেওয়ার পরে যে নাউনটা বসাবো সেই নাউনের সঙ্গে অলওয়েজ এস যুক্ত হবে। এ পেয়ার অফ শুজ, এ পেয়ার অফ স্পেকট্যাকলস, এ পেয়ার অফ সক্স, এ পেয়ার অফ ট্রাউজার্স। তাহলে পেয়ার অফের পরে যে নাউনটা বসাবো তার প্লুরাল ফর্ম হবে, ঠিক আছে। তাহলে এ পেয়ার অফ বাইনোকুলার হবে না, এ পেয়ার অফ বাইনোকুলার্স হবে। তাহলে মাই ফাদার গেভ মি আ পেয়ার অফ বাইনোকুলার্স অন মাই বার্থডে, বাইনোকুলারের সাথে এস যোগ হবে। এবার যাবো নেক্সট 170 কি বলছে দেখো, হ্যাঁ 170 কি বলছে আমরা একটু দেখে নেব। 170 বলছে যে কালিদাস ইজ আ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। দেখো শেক্সপিয়ার কিন্তু একজনই আছে, এবং যখন কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কোনো মানুষের সঙ্গে তুলনা করব তখন যার সাথে তুলনা করব তার আগে ডেফিনিট আর্টিকেল দা বসবে। যখন একজন ব্যক্তিকে বা একটা জিনিসকে অন্য আর একটা জিনিসের সঙ্গে তুলনা করব, যার সাথে তুলনা করব সে তখন নির্দিষ্ট, যার সাথে তুলনা করব সে নির্দিষ্ট, তাহলে তার আগে অলওয়েজ দা বসবেই। তাহলে এখানে কালিদাসকে শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করছি, তাহলে কালিদাস ইজ দা শেক্সপিয়ার হবে, কখনোই এ শেক্সপিয়ার হবে না। তাহলে যার সাথে তুলনা করব তার আগে অলওয়েজ দা বসবে। তাহলে কালিদাস ইজ এ শেক্সপিয়ার হবে না, দা শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। এবার যাবো নেক্সট 171 কি বলছে, বলছে আই ওয়াজ অ্যাট লস, আমার ক্ষতি হয়েছিল, আই ওয়াজ অ্যাট লস মানে আমার ক্ষতি হয়েছিল, অ্যান্ড ডিড নট নো, আমি জানতে পারছিলাম না বা আমি বুঝতে পারছিলাম না হোয়াট টু ডু, কি করতে হবে। দেখো কোনো মানুষ যদি ক্ষতির মধ্যে থাকে বা কোনো মানুষ যদি ক্ষতি হয় কোনো মানুষের, কোনো বিজনেসে হোক বা কোনো ট্রানজাকশানে হোক, তাহলে আমরা কি বলবো, একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ হিসাবে অ্যাট লস বলবো না, অ্যাট এ লস, এটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, অ্যাট এ লসই আমাদেরকে ইউজ করতে হবে। আই অ্যাম অ্যাট এ লস, হি ওয়াজ অ্যাট এ লস, আই উইল বি অ্যাট এ লস। তাহলে অ্যাট এ লসটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, যার মানে হচ্ছে ক্ষতি হওয়া বা কোনো ব্যবসায় লস হওয়া, ঠিক আছে। তাহলে এখানে আই ওয়াজ অ্যাট এ লস হবে, অপশন এতে অ্যাট লস মাঝখানে একটা এ বসবে, অ্যাট এ লস হবে। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, বলছে 172, মোর ইউ থিঙ্ক অফ ইট, যতই তুমি এই বিষয়টা নিয়ে চিন্তা করবে বা ভাববে, দ্য ওর্স ইট বিকামস, ততই এই বিষয়টা খারাপ হবে, ঠিক আছে। তো দেখো সাধারণত কম্প্যারেটিভ ডিগ্রির আগে দা বসে না, সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, দ্য বেস্ট, দ্য টলেস্ট, দ্য শর্টেস্ট, দ্য সফটেস্ট, দ্য কাইন্ডেস্ট, দ্য স্ট্রংগেস্ট, দ্য মোস্ট পাওয়ারফুল। তাহলে অলওয়েজ আমরা জানি কি সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, কিন্তু কম্প্যারেটিভ ডিগ্রির আগেও দা বসে। কখন বসবে, কোনো বাক্যে যদি একটাই কম্প্যারেটিভ ডিগ্রি থাকে তাহলে কখনোই কম্প্যারেটিভ ডিগ্রির আগে দা বসবে না, কিন্তু একটা বাক্যে যদি দুটো কম্প্যারেটিভ ডিগ্রি থাকে তাহলে দুটোর আগেই দা বসবে। যেমন দ্য মোর ইউ রিড, যত তুমি পড়বে, দ্য মোর ইউ লার্ন, যত তুমি পড়বে তত তুমি জানবে। তাহলে এখানে দ্য মোর আছে, আবার দ্য মোর আছে, তাহলে দুটোর আগেই দা বসবে, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, ঠিক আছে। যেমন আর কি আছে, দ্য মোর ইউ আর্ন, দ্য মোর ইউ স্পেন্ড, যত তুমি ইনকাম করবে তত তুমি খরচা করবে। তাহলে একটা বাক্যে দুটো কম্প্যারেটিভ ডিগ্রি থাকলে দুটোর আগেই দা বসবে, ভেরি ক্লিয়ার। তাহলে এখানে দেখো দুটো কম্প্যারেটিভ ডিগ্রি আছে, প্রথমে মোর দিয়ে একটা শুরু হচ্ছে, ভেতরে মোর ইউ থিঙ্ক অফ ইট, দ্য ওর্স মানে কি, ব্যাডের সেকেন্ড ফর্ম, ব্যাডের কম্প্যারেটিভ ফর্ম ওর্স, ব্যাড ওর্স থার্ড ফর্ম, সুপারলেটিভ ফর্ম ওর্স্ট টি। তাহলে এখানে দেখো ওর্সের আগে দা আছে, তাহলে মোরের আগেও দা হবে। একটা বাক্যে দুটো কম্প্যারেটিভ ডিগ্রি থাকলে দুটোর আগেই দা হবে। তাহলে কি হবে, দ্য মোর ইউ থিঙ্ক অফ ইট, দ্য ওর্স ইট বিকাম, যত তুমি ভাববে এই বিষয়টা নিয়ে তত বিষয়টা খারাপ হবে, ঠিক আছে। তাহলে অপশন একে কি হবে, মোরের আগে দা হবে, মোরের আগে দা হবে। এবার যাবো নেক্সট, হ্যাঁ নেক্সট 173 কি বলছে আমরা দেখবো, হ্যাঁ 173 কি বলছে, হ্যাঁ 173 কি বলছে দেখবো। 173 বলছে যে
when I fail to solve the problem, যখন আমি ব্যর্থ আর কি হয়েছিলাম মাইসেলফ, সো এই প্রবলেমটা সমাধান করতে আমি নিজে ব্যর্থ হয়েছিলাম, হেজিটেটিংলি, তাহলে আই হেজিটেটিংলি কল্ড ফর হিজ হেল্প, আমি তার সাহায্য দাবি করেছিলাম, মানে যখন আমি নিজেই সমস্যাটা সমাধান করতে ব্যর্থ হয়েছিলাম আমি তার সাহায্য দাবি করেছিলাম। দেখো তাহলে প্রথম বাক্যের শেষের দিকে দেখো অপশন 3-তে কি আছে, কল্ড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, প্রথমে দেখো ফেইল আছে, when I fail, তাহলে একটা ভার্ব ফার্স্ট ফর্মে আছে, একটা ভার্ব ভার্বের সেকেন্ড ফর্মে আছে, তাহলে কেন হবে, আমি বলেছিলাম বাক্যের টেন্সের ব্যালেন্স সেম হবে। এবার প্রশ্ন হচ্ছে কোনটাকে আমি চেঞ্জ করব, প্রথমটাকে সেকেন্ড ফর্মে করব নাকি দ্বিতীয়টাকে ফার্স্ট ফর্মে করব? ভেরি গুড কোয়েশ্চেন। এবার দেখো যদি আমরা প্রথমটাকে ফেইল রাখি তার মানে কি, when I fail to solve the problem, যখন আমি ওই প্রবলেমটা সমাধান করতে ব্যর্থ হই, তার মানে কি একটা নির্দিষ্ট প্রবলেম সমাধান করতে প্রতিদিন আমি ব্যর্থ হব না নিশ্চয়ই। শুধু ফেইল রাখলে তার মানে হবে যখন ওই সমস্যাটা সমাধান করতে আমি ব্যর্থ হই, তাহলে একটা সমস্যা সমাধান করতে কোনো মানুষ প্রতিদিন ব্যর্থ হবে না, তাহলে একটা নির্দিষ্ট প্রবলেম একটা নির্দিষ্ট দিনে সমাধান করতে ব্যর্থ হয়েছিলাম, তাহলে সিম্পল প্রেজেন্ট রাখবো না, পাস্ট রাখবো। সিম্পল প্রেজেন্ট রাখলে অর্থটা অসঙ্গত হয়, ঠিক আছে? তাহলে when I failed দিলে একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। when I failed, যখন আমি ব্যর্থ হয়েছিলাম, টু সলভ দ্য প্রবলেম, ওই সমস্যাটা সমাধান করতে, আই হেজিটেটিংলি, আমি বিব্রত হয়ে, কল্ড ফর হিজ হেল্প, তার সাহায্য দাবি করেছিলাম, ঠিক আছে? তাহলে সিম্পল প্রেজেন্টটা আমরা সিম্পল পাস্ট করে দেবো, ফেইল্ড করবো, ফেইল রাখলে অর্থ অসম্পূর্ণ হবে। তো ফেইল করলাম, এইভাবে যেখানে বুঝতে পারবো না সেখানে আমাদেরকে অর্থের উপরে ডিপেন্ড করতে হবে, ঠিক আছে? ভেরি ক্লিয়ার অ্যান্ড ভেরি ইজি। 174 কি বলছে, উজ্জ্বল স্যার গোস টু মর্নিং ওয়াক, ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। উজ্জ্বল স্যার মর্নিং ওয়াকের জন্য যায় টু দ্য পার্কে বিফোর ডন, ভোরের আগে। দেখো গোর পরে কিছু প্রিপোজিশন বসে, যেমন ডায়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট কিছু প্রিপোজিশন বসে, সেরকম গোর পরেও কিছু প্রিপোজিশন বসে। কখন কোথায় বসে, ধরো কোনো জায়গায় যদি যাওয়া বোঝায়, কোনো জায়গায় যাওয়া বোঝালে গোর পরে টু হবে। আই গো টু স্কুল, তাহলে স্কুল একটা জায়গার আগে টু হবে, তাহলে গো কোথাও যাওয়া বললে গোর পরে টু হবে। কোনো প্লেস, যদি কোনো কাজের উদ্দেশ্যে যাই, কোনো কাজের উদ্দেশ্যে গেলে মর্নিং ওয়াক, ঠিক আছে, প্লেয়িং বলো, সুইমিং বলো, কোনো কাজে গেলেই তার আগে ফর হবে। আই গো ফর মর্নিং ওয়াক এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালবেলা মর্নিং ওয়াকের জন্য যাই। তাহলে কোনো কাজের জন্য যাওয়া বললে গোর পরে ফর, কোনো জায়গায় যাওয়া বললে গোর পরে টু, আর যদি কোনো যাত্রায় যাই অলওয়েজ গোর পরে অন হবে। যেমন কি যাত্রা বলতে মনে করো আই উইল গো অন আ পিকনিক একটা যাত্রা, আই উইল গো অন এ সি ভয়েস, আমি একটা সমুদ্র যাত্রা যাবো। আই শ্যাল গো অন অ্যান এক্সপিডিশন, আমি একটা এক্সপিডিশনে যাবো, মানে শিক্ষামূলক ভ্রমণে যাবো। আই উইল গো অন অ্যান এক্সকারশন, ঠিক আছে, এক্সকারশন, এক্সপিডিশন। তাহলে কোনো যাত্রা বললে তার আগে অলওয়েজ অন হবে, গোর পরে অন হবে। কোনো পার্টিকুলার কোনো প্লেসে গেলে সেখানে সেই ক্ষেত্রে গোর পরে টু হবে, আর কোনো কাজের জন্য গেলে গোর পরে ফর হবে। ভেরি ক্লিয়ার। কিন্তু একটা জায়গা হচ্ছে ব্যতিক্রম, শপিংয়ে গেলে শপিংয়ের আগে কোনো প্রিপোজিশন বসে না, গোর পরে। আমি শপিং করতে যাবো, আই শ্যাল গো শপিং, কখনোই আই শ্যাল গো ফর শপিং হবে না। শপিংটাও একটা কাজ, এটা হচ্ছে ব্যতিক্রম, বসে না। তাহলে শপিংয়ের আগে কাজ হওয়া সত্ত্বেও শপিংয়ের আগে কখনো ফর বসবে না, আই শ্যাল গো ডাইরেক্ট শপিং হবে, ঠিক আছে? ভেরি ক্লিয়ার। তাহলে আরেকবার বলে দিই, কোনো জায়গায় গেলে গোর পরে টু, কোনো যাত্রায় গেলে গোর পরে অন, কোনো কাজ বললে গোর পরে ফর। ভেরি ক্লিয়ার। এবার যাবো, তাহলে এখানে কি হবে, এখানে দেখো বলেছে মর্নিং ওয়াক, তাহলে উজ্জ্বল স্যার গোজ ফর মর্নিং ওয়াক হবে। মর্নিং ওয়াক যেহেতু একটা কাজ, সেই কাজের জন্য যায়, তাহলে ফর। আর দেখো যে জায়গায় যায় সেই জায়গার আগে টু আছে, টু দ্য পার্ক একটা জায়গার আগে দেখো টু বসেছে। ভেরি ক্লিয়ার। তাহলে কাজের আগে ফর, জায়গার আগে টু। এবার যাবো নেক্সট 175 কি বলছে, অ্যাজ এ স্টুডেন্ট, একটা ছাত্র হিসেবে হি ইজ অলওয়েজ ইনঅ্যাটেন্টিভ ইন স্টাডি, বলছে একটা ছাত্র হিসেবে সে সবসময় তার পড়াশোনার প্রতি অমনোযোগী। দেখো অ্যাটেন্ড ওয়ার্ড যখন ভার্ব হিসেবে ইউজ হবে তখন অ্যাটেন্ড ওয়ার্ডের পরে কোনো প্রিপোজিশন বসবে না। অ্যাটেন্ড, ATTEND, অ্যাটেন্ড ওয়ার্ডটা যদি বাক্যে থাকে অ্যাটেন্ডের পরে কোনো প্রিপোজিশন বসে না, কিন্তু অ্যাটেনশন, অ্যাটেন্টিভ, ইনঅ্যাটেন্টিভ এদের পর অলওয়েজ টু হবে, কারণ মনোযোগ আমরা কোনো কিছুর প্রতি দেবো, অমনোযোগী আমরা কোনো কিছুর প্রতি হব। তাহলে অ্যাটেনশন, অ্যাটেন্টিভ এবং ইনঅ্যাটেন্টিভ এরপর সবসময় টু বসবে, কিন্তু অ্যাটেন্ডের পরে কোনো প্রিপোজিশন লাগবে না। তাহলে এখানে কি বলছে, অ্যাজ এ স্টুডেন্ট হি ইজ অলওয়েজ ইনঅ্যাটেন্টিভ টু স্টাডি, অ্যাটেন্টিভ বা ইনঅ্যাটেন্টিভের পরে অলওয়েজ টু বসে। ভেরি ক্লিয়ার। তাহলে এখানে অপশন 3-এ ইন উঠে গিয়ে টু হবে। ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট। তাহলে আজকে এই লাস্ট এক্সাম্পল কি বলছে আমরা দেখে নেব। 176, হ্যাঁ 176 কি বলছে, there would have been a disaster and for your help there would have been a disaster। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল।
সেটা কি, ধরো আমরা এরকম বাক্য মাঝে মাঝে বলি যে আমি হয়তো পরীক্ষায় ফেল করতাম যদি আমার বন্ধু আমাকে সাহায্য না করতো, আমি হয়তো অ্যাক্সিডেন্টে মারা যেতাম যদি সে আমাকে না বাঁচাতো। ঠিক আছে, তাহলে এই বাক্যগুলো আমরা কীভাবে বলবো? মনে করো প্রথম এক্সাম্পলটা যদি আমি বলি, আই উড হ্যাভ ফেইল্ড, আমি পরীক্ষায় ফেল করতাম, আই উড হ্যাভ ফেইল্ড, আই উড হ্যাভ ফেইল্ড বাট ফর মাই ফ্রেন্ডস হেল্প, আই উড হ্যাভ ফেইল্ড বাট ফর হিজ হেল্প, আই উড হ্যাভ ফেইল্ড বাট ফর দেয়ার হেল্প। তাহলে এই বাক্যগুলোর ক্ষেত্রে আমরা মাঝখানে বাট বসাবো। আই উড হ্যাভ ডাইড, আই উড হ্যাভ বিন কিল্ড বাট ফর হিজ হেল্প, বাট ফর হিজ সাপোর্ট, আমি হয়তো মারা যেতাম তার সাহায্য ছাড়া। তাহলে এই রকম বাক্যের ক্ষেত্রে উড হ্যাভ দেবো এবং বাক্যের মাঝখানে বাট বসাবো। তাহলে এখানে কি বলছে দেখো, দেয়ার উড হ্যাভ বিন আ ডিজাস্টার, সেখানে একটা বিশাল বড় মারাত্মক বিপদ হতে পারতো। অ্যান্ড ফর ইয়োর প্রম্পট অ্যাকশন, তোমার যদি দ্রুত অ্যাকশন না নিতে, ব্যবস্থা না নিতে, তাহলে সেখানে একটা বিশাল বড় বিপর্যয় ঘটতে পারতো। তাহলে অ্যান্ড হবে না, মাঝখানে বললাম কি বাট হবে। এই রকম বাক্যের ক্ষেত্রে সবসময় মাঝখানে বাট বসবে কনজাংশন হিসাবে। তাহলে দেয়ার উড হ্যাভ বিন আ ডিজাস্টার বাট ইয়োর প্রম্পট অ্যাকশন, তাহলে এই বাক্যের ক্ষেত্রে অলওয়েজ বাট বসবে মাঝখানে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্ড উঠে গিয়ে অপশন 3-এ বাট বসবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর তোমাদের যদি ক্লাস ভালো লাগে বা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। জয় হিন্দ, বন্দে মাতরম।